안녕하세요, আমি ভিডিওগুলি শুধুমাত্র বিনোদনের জন্য বানানো হয়। এখানে কোনো ক্যাপাবিলিটিকে ছোট করা হয় না, তো প্লিজ কেউ এটাকে সিরিয়াসলি নিও না। তো চলো ওয়ান শট শুরু করা যাক। বাবা বাবা 5,000 টাকা অন্তত আমাকে দাও। আমি কথা দিচ্ছি তোমাকে আর নিরাশ করব না। তোমার পেছনে আমি অনেক টাকা খরচ করে ফেলেছি, এসব বাজে কাজের জন্য আমি আর তোমাকে একটা টাকাও দিতে পারবো না। শিল্পী হতে চেয়েছিলে, ব্যবসার কাজ সামলাতে চাওনি, আমি বাধা দিইনি, কিন্তু দিনের পর দিন এই ব্যর্থ চেষ্টার জন্য আর একটা টাকা আমি তোমার পেছনে খরচ করতে চাই না। এবার এসব ছাড়ো, ব্যবসার কাজে মন দাও। বেশ, কথা দিচ্ছি আপনাকে, এবার যদি আমি কিছু করতে না পারি আমি আপনার ব্যবসার হাল ধরবো, কিন্তু এই শেষবারের মতো 5,000 টাকা আপনি আমাকে দিন। বেশ, তাহলে সে কথাই রইল। এবার যদি তুমি ফেল হয়ে যাও তাহলে তোমাকে ব্যবসার হাল ধরতে হবে। জাংকুক একটা ঢোক গিলল। এ হলো আমাদের গল্পের নায়ক, যে কিনা একজন প্রতিষ্ঠিত শিল্পী হতে চায়। ছোটবেলা থেকেই তার ছবি আঁকার প্রতি একটা অন্যরকম পাগলামো কাজ করে। সেটাকে নিয়েই জীবনে এগিয়ে যেতে চেয়েছিল অনেক বড় আর্টিস্ট হতে, কিন্তু ভাগ্য সাথ না দিলে যা হয়। যতবারই ছবি এঁকে এক্সিবিশনে পাঠিয়েছে কেউ সেটা কিনতে চায়নি, কারণ প্রত্যেকবারই সবার মনে হয়েছে এ ছবিতে কিছু কমতি আছে, কোনো উত্তেজনা নেই। আসলে আজকালকার যুগের মানুষ নারীর শরীরের মধ্যে শুধু উত্তেজনাই খোঁজে, দেখে না তার মুখের মায়া, পড়ে না তার চোখের ভাষা, তারা শুধু কামটাকেই খুঁজে বেড়ায়। কিন্তু জাংকুক তো সে ধরনের আর্টিস্ট হতে চায় না। সে তো তার ছবিতে শুধু নারীর মায়াভরা মুখটাই তুলে ধরতে চেয়েছে বারবার, কিন্তু এবার বোধহয় আজ তা চলবে না। দর্শক ঠিক যেমনটা দেখতে চায় তাদের তেমনটাই পরিবেশন করতে হবে। অবশেষে এক আমেরিকানদের কাছ থেকে 7টা অর্ডার পেয়েছে। যদি ঠিকঠাক ডেলিভারি করতে পারে বেশ কিছু টাকা আয় করা যাবে, হয়তোবা তাদের প্রতিষ্ঠিত জীবনে পা রাখতে সক্ষম হবে। তারা বলে দিয়েছে গ্রাম্য আর অতি সাধারণ নারীকে ক্যানভাসে ফুটিয়ে তুলতে। জাংকুক আর তার বন্ধু সুগা মিলে অনেক মেয়েদের খোঁজ করেছে, কিন্তু কেউই কম খরচে আসতে রাজি হয়নি। অবশেষে একটি গ্রাম্য মেয়েকে পাওয়া গিয়েছে। মাত্র 5,000 টাকাতেই সে রাজি হয়েছে কাজটা করার জন্য। জাংকুক মেয়েটা অতি সাধারণ, হয়তো এই প্রফেশনে আগে কখনো আসেনি, তাই এত কম খরচে রাজি হয়ে গিয়েছে। বুঝতে পারছি, আজকাল নিজের শরীর দেখিয়ে যেখানে লাখ লাখ টাকা ইনকাম করা যায় সেখানে এত কম খরচে কি কেউ কারো শরীর দেখাতে চায়? আজ বিকেলেই মেয়েটা আসবে বলেছে। এই নে 5,000 টাকা, ওকে দিয়ে দিস, আর বলিস সামনের মাসে 5,000 টাকা ওর অ্যাকাউন্টে পৌঁছে যাবে। আচ্ছা বেশ। এরপর সুগা সেখান থেকে চলে যায়। জাংকুক বসে বসে ভাবতে থাকে, অবশেষে তাকেও কিনা কোনো নারীর উত্তেজক সৌন্দর্যকে তার ক্যানভাসে তুলে ধরতে হবে। সে এমনটা কখনোই করতে চায়নি। নারী জাতিকে সে সম্মান করে, তাই কখনো কোনো কুদৃষ্টিতেও কোনো মেয়ের দিকে সে তাকিয়ে পর্যন্ত দেখেনি। এতদিন তার ক্যানভাসে ফুটে উঠেছিল শুধু নিজের কল্পনার কিছু ছবি, যেমনটা তার মনে আসতো অতি সাধারণ আর মায়াবী একটি নারী মূর্তি। এসবই ভাবছিল জাংকুক বসে বসে, তখনই দরজায় করাঘাত হয়। কে? আসবো, আমাকে আসতে বলা হয়েছিল। ও হ্যাঁ আসুন। জাংকুক একটু নড়ে চড়ে বসে। দরজা খুলে ভেতরে প্রবেশ করে 1 বছর 21-এর নারী মূর্তি। একটি চুড়িদার পরা, বুকের কাছে ওড়নাটা ছড়িয়ে দেওয়া, চুলগুলো একটা ক্লিপের সাহায্যে আটকে রেখেছে পিছনে, কপালে ছোট্ট কালো একটা টিপ, টানা পটল চেরা চোখে রয়েছে কালো কাজল, আর ফর্সা মুখে সব থেকে সুন্দর আর আকর্ষণীয় যেটা লাগছে তা হলো তার গোলাপি ঠোঁট জোড়া। হাতে ওড়নার খুঁটটা নিয়ে অন্য আঙ্গুলে পেঁচিয়ে চলেছে ক্রমাগত, মুখে যেন দুশ্চিন্তার ছাপ, হয়তোবা কোনো কারণে ভয় পেয়ে আছে। ভালো করে তাকে পর্যবেক্ষণ করার পর জাংকুক বলল, আপনি তাহলে কিনতে ইয়ং? হ্যাঁ। এই মাসের বেতন পেয়ে গেছেন তো? 7টা ক্যানভাস তৈরি করতে হবে, তাই জন্য 2 মাসের প্রয়োজন। আপনাকে কিন্তু এই 2 মাস আমার সাথেই থাকতে হবে। আপনার কোনো অসুবিধা হবে না তো? আগে না, ভেবে দেখুন, যদি কোনো রকম আপত্তি থাকে তাহলে কিন্তু আপনি যেতে পারেন। না না, আমার কোনো আপত্তি নেই, আপনি যা বলবেন তাই করব। আচ্ছা বেশ, পাশের ঘরটি আপনার, সেখানে গিয়ে ফ্রেশ হয়ে নিন, আজ সন্ধ্যের পর থেকে কাজ শুরু হবে। আচ্ছা বলে মেয়েটি ব্যাগ হাতে করে পাশের রুমে চলে যায়। কিছুক্ষণ বাদেই জাংকুক পাশের রুমে যায়।
দরজাটা খোলা পেয়ে সে ধীরে ধীরে ভেতরে ঢোকে। ভেতরে ঢুকতেই জাংকুক স্তব্ধ হয়ে যায়। সদ্য স্নান করে আসা শাড়ি পরিহিত এক নারী, যার চুল বেয়ে টপ টপ করে জল বেয়ে পড়ছে, মুখে অদ্ভুত স্নিগ্ধতা, যে স্নিগ্ধতায় জাংকুক বিচলিত হয়ে ওঠে। নিজেকে সামলে বলে, হঠাৎ শাড়ি পরলেন যে? শুনেছি আপনার চিত্রের থিম নাকি গ্রাম্য সাধারণ নারী, তাই গ্রাম্য সাধারণ নারীর পরনেতে শাড়িটাই স্বাভাবিক, তাই শাড়িটাই পরলাম। মাত্র 2টো শাড়ি এনেছি, আপনার যদি ভালো না লাগে পরিবর্তন করে নি। না না, একদম ঠিক আছে, তুমি এসো আমার সাথে। এরপর জাংকুক তেয়ংকে নিয়ে প্রবেশ করে তার আর্ট গ্যালারিতে। তেয়ং সেখানে গিয়ে দেখে সারাটা ঘরে বিভিন্ন রকম ছবি, প্রত্যেকটা ছবিতেই মুগ্ধতা। বাহ, আপনি তো অনেক সুন্দর ছবি আঁকেন। সুন্দর আর হলো কোথায়, সুন্দর যদি হতো তাহলে কি এভাবে ছাপোষার মতো ঘুরতে হতো? আমার ছবি তো কারোর পছন্দই হয় না। আসলে সমাজ শুধু উত্তেজনা খোঁজে। যাকে, আপনি শুরু করুন, আমি কিভাবে বসবো একটু বলে দিন। হ্যাঁ, তুমি ওই টুলটাতে বসো। এরপর তেয়ং গিয়ে টুলের মধ্যে বসে পড়ে। জাংকুক ক্যানভাসটা নিজের সামনে রাখে, রং তুলি সব কিছু গুছিয়ে নিয়ে বসে। তুলিটার দিকে তাকিয়ে একটু হাসে। অনেক দিন এই তুলিতে তার হাতের ছোঁয়া পড়েনি, কেমন যেন শুকিয়ে আছে। জাংকুক একটা দীর্ঘশ্বাস ছাড়ে। অনেকদিন ছবি আঁকা হয় না, হাত চালু হতে একটু সময় লাগবে, তাই 2 মাস সময় নিয়েছি। হ্যাঁ ঠিক আছে। তারপর জাংকুক আঁকতে শুরু করে। তেয়ং এতক্ষণ জাংকুকের মুখের দিকেই তাকিয়েছিল স্থির দৃষ্টিতে, আর পর্যবেক্ষণ করেছিল তার সুন্দর 2টি চোখ, ফর্সা মুখমণ্ডল, আর গোলাপি ঠোঁট, আর ঠোঁটের নিচে একটা কালো তিল, যেটাতে তাকে আরো আকর্ষণীয় লাগছিল। তার পরনে একটা কালো শার্ট, যার উপরের 3টে বাটন খোলা, তাতে তার পেশিবহুল শরীরটাও বেশ দেখা যাচ্ছে। সে নিজের চোখটা সরিয়ে নিল। আরে আরে, নড়বেন না, আজকে যদি স্ট্রাকচারটা তৈরি করে নিতে পারি তাহলে একটু সুবিধা হয়। আচ্ছা ঠিক আছে। তেয়ং আবার বসলো স্থির হয়ে, দৃষ্টিটা অন্যদিকে নেওয়ার চেষ্টা করলো, কিন্তু পারল না। বারবার তার দৃষ্টি জাংকুকের দিকেই যাচ্ছে। তেয়ংয়ের শরীরে এক অদ্ভুত শিহরণ খেলে যাচ্ছে, যেন সে আপ্রাণ করে চেষ্টা করছে এটাকে দমিয়ে রাখতে। অভাবের সংসারে প্রেম ভালোবাসা তার জীবনে কখনোই আসেনি। বাবা মারা যাওয়ার পর থেকে সংসারের হালটা তাকেই ধরতে হয়েছে। তাই উচ্চ মাধ্যমিক পাশ করার পর আর পড়াশোনাটা হয়নি। পড়াশোনায় সে অনেকটা ভালোই ছিল, উচ্চ মাধ্যমিকে বেশ ভালো রেজাল্টও করেছিল, কিন্তু তারপরেই তার জীবনে নেমে আসে অন্ধকার। তার বাবা মারা যায় হার্ট অ্যাটাক করে, সমস্ত দায়ভার এসে পড়ে তার ওপর। বৃদ্ধ মাকে নিয়ে তাকেই সংসারের হাল ধরতে হয়। কিন্তু আজ সে জানে না কেন এই পুরুষটিকে দেখে তার মনে যেন এক কামনা সৃষ্টি হয়েছে, যদিও সে জানে এটা অলীক, যা কখনোই পাওয়ার নয়। কোথায় সে আর কোথায় তিনি, কথাটা ভাবতে একটা তপ্ত নিঃশ্বাস বেরিয়ে আসে। কিছুক্ষণ পর জাংকুক বলে, ব্যাস আজকে এতটুকুই, অনেকক্ষণ ধরে বসে আছেন, যান গিয়ে খাবারটা খেয়ে নিন। তেয়ং উঠে বলে, আপনি খাবেন না? শিল্পীদের আবার খাওয়া দাওয়া, সময়ের খবর তো আমার থাকে না, আর আমার খবর নেওয়ার কেউ নেই। আমার জীবনে তো এমন কেউ নেই যে আমার যত্ন নেবে, খেয়াল করবে, আর নিজের খেয়াল রাখতে রাখতে হাঁপিয়ে গিয়েছি, আর সব ভালো লাগে না। আপনি হাত মুখ ধুয়ে নিন, আমি খাবার নিয়ে আসছি। কথাটা বলে তেয়ং বেরিয়ে যায়। জাংকুক তাকিয়ে থাকে তার যাওয়ার দিকে। তার ঘন কালো চুল কোমর ছাড়িয়ে গেছে, তার কোমল স্বরে কথা বলা, ধীর পায়ে হেঁটে চলা, সব যেন জাংকুকে তার মায়ের কথা মনে করিয়ে দিচ্ছে। এতগুলো বছরের টানাপোড়েনের জীবনে ভালোবাসার সুযোগ তার কাছে আসেনি। কোনো মেয়ে যে তাকে ভালোবাসার প্রস্তাব দেয়নি এমনটা নয়, সে যথেষ্ট সুপুরুষ, ভালোবাসার প্রস্তাবও পেয়েছে অনেক, কিন্তু কখনো আমল দেয়নি। আর দেবেই বা কি করে? নিজের চালচুলোহীন জীবনে অন্য আর একটা এক্সট্রা ভার সে নিতে চায়নি কখনোই। কিন্তু আজ কেন জানি এই মেয়েটিকে দেখার পর থেকেই তার মনে এক অদ্ভুত ভালো লাগার সৃষ্টি হয়েছে। কিছুক্ষণ বাদে তেয়ং খাবার নিয়ে আসে। তারপর দুজনেই খাবার খেয়ে যে যার রুমে শুতে চলে যায়। দেখতে দেখতে একটা সপ্তাহ কেটে গেছে। এখন আর তেয়ংয়ের মধ্যে সেই জড়তা ভাবটা নেই। জাংকুকের সাথে সে অনেকটা ফ্রি হয়েছে, জাংকুকও তার সাথে বেশ অনেকটাই ফ্রি হয়েছে। আগের ছবি আঁকাটা সম্পূর্ণ হয়েছে এতদিনে, আর জাংকুক একটু বাইরে বেরিয়েছে। এদিকে আকাশ ঘন কালো অন্ধকারে ছেয়ে গেছে।
তের বেশ চিন্তা হচ্ছে জাঙ্কুককে নিয়ে। কিছুক্ষণের মধ্যে ঝমঝমিয়ে বৃষ্টি নামে। সন্ধেও হয়ে এসেছে। তে সন্ধ্যেতে স্নান সেরে মাথায় একটা গামছা পেঁচিয়ে গায়ে একটা শাড়ি পেঁচিয়ে নেয়। শাড়িটা ছাড়া তার শরীরে আর অন্য কিছু নেই। তে ধীর পায়ে তুলসী মঞ্চের সামনে এসে দাঁড়ায়, সন্ধ্যা প্রদীপ হাতে নিয়ে দেখাতে থাকে। ঠিক সেই সময় একরকম কাক ভেজা হয়ে জাঙ্কুক ভেতরে ঢোকে। ভেতরে ঢুকেই তেকে এমন অবস্থায় দেখে জাঙ্কুক স্তব্ধ হয়ে যায়। তের হাতে প্রদীপ থাকায় সে প্রদীপের আলো তের মুখে পড়েছে। চারিদিকের মিশকালো অন্ধকারে তেকে যেন এক লাস্যময়ী নারী মনে হচ্ছে তার। জাঙ্কুক এক পা দুপা করে সামনে এসে দাঁড়ায়। তে এতক্ষণ জাঙ্কুককে খেয়াল করেনি। সন্ধ্যা প্রদীপটা তুলসী মঞ্চে রাখতে ফিরে তাকাতে পাশে জাঙ্কুককে দেখতে পায়। আপনি আপনি কখন এলেন বলে জাঙ্কুককে ভালো মতন দেখতে বুঝতে পারে সে একেবারে ভিজে গেছে। গায়ের সাথে তার শার্টটা একেবারে আটকে রয়েছে, যাতে তার সুঠাম দেহ দৃশ্যমান। তে নজরটা ফিরিয়ে নেয়। এমা, আপনি তো একেবারে ভিজে গেছেন, যান কি চেঞ্জ করে নিন, ঠান্ডা লেগে যাবে তো। কিন্তু জাঙ্কুক সে যেন তেতে হারিয়ে গেছে। তের দিক থেকে সে চোখ ফেরাতেই ভুলে গেছে। জাঙ্কুককে এভাবে নিজের দিকে তাকিয়ে থাকতে দেখে তের বেশ লজ্জা লাগে। গাল দুটো লাল হয়ে আসে তার। এমনিতেই তে দেখতে অনেক সুন্দরী, তার মধ্যে তার এমন রূপ জাঙ্কুককে পাগল করে দিচ্ছে। হঠাৎ জাঙ্কুকের পুষ্পিতে জাঙ্কুক সেখান থেকে তাড়াতাড়ি ঘরে চলে যায়। জাঙ্কুককে এভাবে চলে যেতে দেখে তে বেশ অবাক হয়। তারপর তে ঘরে গিয়ে শাড়িটাকে পাল্টে একটা চুড়িদার পরে নেয়। জাঙ্কুক তার ঘরে গিয়ে দরজা বন্ধ করে জোরে জোরে নিঃশ্বাস নিচ্ছে। এই মুহূর্তে সে যা দেখে এসেছে তা সে আগে কখনো দেখেনি। সত্যি বোধহয় মেয়েরা মায়াবতী। আচ্ছা, খুব কি ভুল হবে যদি নিজের জীবনের সাথে তাকে জড়িয়ে নেওয়া হয়? না না, এসব কি ভাবছি আমি? সে ভরসা করে আমার কাছে এসেছে, আর আমি কি না তাকে নিয়ে এসব অনেক চিন্তা ভাবনা করছি। ছি জাঙ্কুক, ছি, তুমি তো এমন নও। কেন বারবার ওনার প্রতি আমি তো দুর্বল হয়ে পড়ছি? ওনাকে দেখলেই আমার মনে কেন এমন ফিলিংস তৈরি হচ্ছে? আচ্ছা, আমি কি ওনাকে কোনোভাবে ভালোবেসে ফেলেছি? এসব ভাবতে ভাবতে নিজের জামা কাপড়টা পরিবর্তন করে জাঙ্কুক বিছানায় গিয়ে গায়ে এলিয়ে দেয়। চোখ বন্ধ করে একটু শোয়ার চেষ্টা করে, কিন্তু পারে না, কারণ চোখ বন্ধ করলেই তের সন্ধ্যের সেই ছবি তার চোখে যেন ফুটে উঠছে। এদিকে তের মধ্যেও এক অদ্ভুত অনুভূতির সৃষ্টি হয়েছে। কোনোদিন এত কাছ থেকে কোনো পুরুষকে সে দেখেনি। তার মধ্যে জাঙ্কুক তো শুধু পুরুষ নয়, বরং একজন সুপুরুষ। আজ সন্ধ্যের সেই বৃষ্টি ভেজা দৃশ্য দেখার পর থেকেই তের শরীরে এক অদ্ভুত শিহরণ সৃষ্টি হয়েছে। জাঙ্কুককে নিয়ে সে হয়তো মনে মনে কিছু কিছু জল্পনা কল্পনা তৈরি করছে। না তে, এটা তোকে মানায় না। কোথায় তুই আর কোথায় উনি বলে তে একটা দীর্ঘশ্বাস ছাড়ে। আচ্ছা, গরিব বলে কি আমাদের কাউকে ভালোবাসতে নেই, কাউকে ভালো লাগতে নেই? ভালোবাসা তো গরিব বড়লোক এসব থেকে হয় না। আমি এর মধ্যেই তাকে পছন্দ করতে শুরু করেছি, বেশ বুঝতে পারছি। কিন্তু সেও কি আমায় এভাবে পছন্দ করবে ঠিক আমার মতো করে? তের কথা ভাবতে ভাবতে জাঙ্কুকের চোখটা কখন যেন লেগে এসেছে। হঠাৎ দরজার ঠকঠকানির শব্দে ঘুমটা ভাঙল। স্যার, রাত হয়ে গেছে, খাবে না? শুন। জাঙ্কুক এক পা দুপা করে বেরিয়ে এলো। কেন জানে না তের দিকে তাকাতে তার একটু সংকোচ বোধ হচ্ছে। সে চুপচাপ গিয়ে খেতে বসে। দুজনের কারোর মুখেই কোনো কথা নেই। স্যার, পরের ছবিটা কিভাবে আঁকবেন? কথাটা বলতে জাঙ্কুক একটু থমকে যায়। তারপর কিছু একটা ভেবে বলে, আজ সন্ধ্যের দৃশ্যটা আমি আঁকতে চাই, যদি তুমি চাও তাহলে। তোমাকে জোর করব না, কিন্তু বলে জাঙ্কুক থেমে যায়। তেও কিছুক্ষণ চুপ থাকে। আসলে গ্রামের নববধূদের এমন দৃশ্য হয়তো সকলেরই পছন্দ হবে, তাই বলছিলাম। তোমার আপত্তি থাকলে সমস্যা নেই। না স্যার, আপত্তি কেন থাকবে? আপনি আমাকে ছবি আঁকার জন্য টাকা দিয়েছেন, আপনি যেভাবে বলবেন সেভাবেই আমার ছবি আঁকতে পারেন। বেশ, তাহলে কাল সন্ধ্যায় আঁকবো, ঠিক সেভাবেই প্রস্তুত থেকো বলে জাঙ্কুক উঠে চলে যায়। পরদিন সন্ধ্যায় জাঙ্কুক আবার আঁকতে বসে। তে ঠিক আগের দিনের মতোই সেজে সন্ধ্যা প্রদীপ হাতে নিয়ে তুলসী মঞ্চের সামনে এসে দাঁড়ায়। জাঙ্কুক আঁকতে শুরু করে। আচ্ছা, তুমি একটু সাইড হয়ে দাঁড়াও তো। কিভাবে স্যার? এভাবে? না না, একটু এদিকে ঘোরো। এভাবে?
না না, হচ্ছে না। আচ্ছা দাঁড়াও, আমি ঠিক করে দিচ্ছি বলে জাঙ্কুক উঠে এসে তেকে ঠিক করে বসাতে চায়, কিন্তু তের শরীরের সাথে নিজের শরীরের স্পর্শ হতেই দুজনের শরীরেই যেন বিদ্যুৎ খেলে যায়। জাঙ্কুক এক ঝটকায় সরে আসে তের থেকে। তেও মাথা নিচু করে চুপ করে বসে থাকে। এই মুহূর্তে দুজনের দিকে যেন তাকাতেই পারছে না। জাঙ্কুকের মন উথাল পাতাল হয়ে যাচ্ছে। নিজের মনকে অনেক কষ্ট করে শান্ত করে আবার সে আঁকতে বসে। এভাবে কেটে যায় আরও 2 সপ্তাহ। এর মধ্যে তে আর জাঙ্কুকের জীবনে অনেকটা পরিবর্তন এসছে। তে যেন জাঙ্কুকে গুছিয়ে তুলেছে। জাঙ্কুকের বন্ধু সুগা সেটা বেশ লক্ষ্য করেছে যে জাঙ্কুক কখনো ঠিক মতো মাথায় চিরুনিটা ঠেকাতো না, স্নান খাওয়া কোনো কিছুর খেয়াল রাখতো না। তের আগমনে সে যেন নতুন করে সব কিছু শিখছে। তে তাকে সময় মতো ভাত বেড়ে খেতে দেয়। এতদিন একার জীবনে কখনো কেউ তাকে ভাত বেড়ে খেতে দেয়নি। জাঙ্কুকের বেশ ভালো লাগে। জাঙ্কুকের আগোছালো চুলগুলো এখন বেশ পরিপাটি করে আঁচড়ানো থাকে। তার আগোছালো ঘর সুন্দর করে সেজে উঠেছে যেন। সুগা একদিন তার বউ জিমিনকে নিয়ে সেখানে আসে। জিমিন জাঙ্কুককে নিজের দাদার মতোই দেখে। জাঙ্কুকও জিমিনকে বেশ স্নেহ করে। এর আগেও 2-1 বার তের সাথে জিমিনের কথা হয়েছে, তাই জিমিন বায়না ধরে সুগার সাথে জাঙ্কুকদের বাড়িতে আসবে একদিন তের সাথে জমিয়ে আড্ডা দেওয়ার জন্য। তাই সকাল সকাল জাঙ্কুকদের বাড়িতে সুগার জিমিন চলে আসে। জিমিন সারাটা দিনে খেয়াল করে তে আর জাঙ্কুকের প্রত্যেকটা গতিবিধির ওপর। সে বেশ বুঝতে পারে এরা একে অপরকে পছন্দ করছে, শুধু মুখ ফুটে কেউ কাউকে বলতে পারছে না, হয়তো বা সংকোচ বোধ করছে। জিমিন ব্যাপারটা সুগাকে খুলে বলে। জিমিন, এটা আমিও খেয়াল করেছি। জাঙ্কুকের জীবনে এমন একজন মেয়ের খুব প্রয়োজন যে কিনা জাঙ্কুককে গুছিয়ে রাখতে পারবে, ওর এই ভবগুড়ো জীবন থেকে ওকে একটা সাংসারিক জীবনে ফিরিয়ে আনবে। আচ্ছা, আঙ্কেল কি মেনে নেবে? মানে আঙ্কেল তো একটু রাগী স্বভাবের, যদি তেকে মেনে নিতে না চায়? তুমি আঙ্কেলকে চেনোই না। আঙ্কেলের রাগ শুধুমাত্র জাঙ্কুকের ভালোর জন্যই। সে চায় জাঙ্কু একটা সুস্থ স্বাভাবিক জীবন যাপন করুক। সে জাঙ্কুকের কোনো কাজেই কখনো বাধা দেয়নি, তবে জাঙ্কুকের ব্যর্থতা যে জাঙ্কুকে দিন দিন ভেঙে দিচ্ছে সেটা আঙ্কেল কিছুতেই সহ্য করতে পারেন না। তাই মাঝে মাঝে এতটা কঠোর হয়ে যান। আঙ্কেল যদি জানতে পারেন জাঙ্কুক কাউকে ভালোবাসছে, তো আঙ্কেল কখনোই সেটাতে আপত্তি করবে না, তা সে যেমনই হোক না কেন। আর তে কোন দিক দিয়ে বা কমতি বলো তো? তেকে দেখতে কত সুন্দর, পড়াশোনা বহুদূর না জানলেও একেবারে অশিক্ষিতও নয়। আর কেন জানি না মনে হচ্ছে এই তের মধ্যে এমন কিছু আছে যা জাঙ্কুককে ঘুরে দাঁড়াতে সাহায্য করবে। আমারও তাই মনে হয়। এদিকে দেখতে দেখতে জাঙ্কুকের 4টে আঁকা সম্পূর্ণ হয়ে গেছে, আর 3টে বাকি। এই 3টে আঁকা সম্পূর্ণ হলেই তের চলে যেতে হবে। জাঙ্কুকের তেকে যখন যেভাবে ভালো লেগেছে তখন ঠিক সেভাবেই তার ছবি এঁকেছে। কখনো পুকুরের জলে পা ডুবিয়ে বসে আছে, আবার কখনো বা বৃষ্টির জল নিয়ে খেলা করে চলেছে অনবরত। আজ বাড়িতে কেউ নেই। তের বড় ইচ্ছা করছে জাঙ্কুকদের বাঁধানো পুকুরে স্নান করতে। যেমন ভাবা তেমন কাজ। ঘাটে এসে ঘাটের পাশে নিজের কাপড়টা রেখে তে পুকুরের জলে নেমে যায় স্নান করতে। গ্রামে থাকতে ছোটবেলায় এরকম পুকুরে সে অনেক স্নান করেছে, বড় হওয়ার পর সে সুযোগ কখনোই হয়নি। জাঙ্কুকদের বাড়িটা পুরো পাঁচিল দিয়ে ঘেরা। জাঙ্কুক এখানে একাই থাকে। আর যেহেতু সে বাড়ি নেই, বাড়ির ভেতরে কারোর আসার সুযোগও নেই, তাইতে নিজের মন মতো প্রাণ খুলে ভেসে চলেছে পুকুরের জলে। জাঙ্কুক বলে গেছে আসতে তার সন্ধে হবে। এতদিন বাদে পুকুরে নেবে তে ঝাপাঝাপি করেই চলেছে, আর নিজেই খিলখিলিয়ে হেসে যাচ্ছে। সে যেন খুব মজা পাচ্ছে পুকুরের জলের সাথে খেলা করতে। এদিকে জাঙ্কুক যে কাজে গিয়েছিল সে কাজ না হয় সে তাড়াতাড়ি ফিরে এসেছে। বাড়িতে এসে তেকে সারা বাড়িতে খুঁজেও কোথায় পায় না। কিছু একটা মনে হতে সে দৌড়ে পুকুরের দিকে এগিয়ে আসে, আর আসার পর সে যে দৃশ্য দেখে সেটাতে তার সারাটা শরীর ফ্রিজ হয়ে যায়। সে চাইলেও সেদিক থেকে চোখ ফিরে নিতে পারছে না। পুকুরের জলে যেন এক জলপরি খেলে বেড়াচ্ছে। সূর্যের আলো তার শরীরে পড়ায় তার শরীরের সৌন্দর্য যেন আরও দ্বিগুণ বেড়ে গেছে। তের শরীরে শুধুমাত্র একটা শাড়ি, যেটাও ভিজে যাওয়ার কারণে তার গায়ের সাথে একেবারে লেপ্টে আছে, যার কারণে তার যৌবন যেন ঠিকরে বের হয়ে আসছে।
তার শরীরে বিভিন্ন খাঁজগুলো স্পষ্ট দেখতে পাচ্ছে জাংকুক। জাংকুক নিজেকে কিছুতেই ঠিক রাখতে পারছে না, তার নিঃশ্বাস যেন ভারী হয়ে আসছে। ইচ্ছে করছে ছুটে গিয়ে তের সাথে নিজেকে মিশিয়ে নিতে। এদিকে তে তো নিজের মতো জল নিয়ে খেলা করেই চলেছে। হঠাৎ কিছু একটা মনে হতে সে সদর দরজার দিকে তাকায় আর দেখে জাংকুক তার কামনার দৃষ্টি নিয়ে তার দিকে তাকিয়ে আছে। দুজনের চোখাচোখি হতে জাংকুক তাড়াতাড়ি পিছন ঘুরে দাঁড়ায়। তে দুহাত দিয়ে নিজেকে আগলানোর চেষ্টা করে। জাংকুক এখনও পিছন ঘুরেই তাকিয়ে আছে, কিন্তু তার মন বারবার চাইছে আর একবার পেছন ঘুরে তেকে দেখতে। মন আর মস্তিষ্কের সাথে লড়াই করতে করতে মনটা জিতে যায়। জাংকুক ধীরে ধীরে মাথাটা পিছন দিকে ঘোরায়, দেখে তে দুটো হাত দিয়ে নিজেকে ঢাকার ব্যর্থ চেষ্টা করছে। মাথাটা নিচু করে জলের ভেতর শরীরটাকে ডুবিয়ে রেখেছে। জাংকুক আর দাঁড়ায় না, তাড়াতাড়ি ঘরে চলে আসে আর জোরে জোরে হাঁপাতে থাকে। না, এভাবে তার থেকে দূরে থাকা আর সম্ভব না। সে তেয়ংয়ের নেশায় পড়ে গেছে। সে তেয়ংকে ভালোবাসতে চায়, আদরের সোহাগে ভরে দিতে চায়। সে তেয়ংকে নিজের সোহাগী বউ হিসাবে দেখতে চায়। তেয়ংকে নিয়ে এতদিনে তার মনে অনেক জল্পনা কল্পনা ছিল। সে তার মনে সেগুলোকে পুষে রেখেছিল, কিন্তু আজ এ দৃশ্য দেখার পর সে কিছুতেই নিজেকে সামলাতে পারছে না। জাংকুক গিয়ে ক্যানভাসের সামনে বসে, ক্যানভাসে ফুটিয়ে তুলতে থাকে একটু আগের সে দৃশ্য। এ দৃশ্য আঁকার জন্য তার আর তেকে তার সামনে প্রয়োজন নেই। তার মনে এ দৃশ্য গেঁথে গেছে। এদিকে তের মধ্যেও এক লজ্জার সৃষ্টি হয়েছে। সে কিছুতেই জাংকুকের সামনে আর যেতে চায় না, নিজের ঘরে চুপ করে বসে আছে। আজ সে আর জাংকুকে খাওয়ার জন্য ডাকতে যায়নি। এদিকে জাংকুকেরও যেন খিদে উবে গেছে। সে তো মজে রয়েছে সেই নারীর ছবিটা আঁকতে। সন্ধ্যের দিকে পেন্টিংটা শেষ হয়। জাংকুক বারবার ছবিটাকে দেখতে থাকে এক মনে। ঠিক তখনই বাইরে শঙ্খধ্বনি শুনতে পায়। সে বুঝতে পারে তে উঠোনে আছে। না, আর দেরি নয়। আজ সে তেকে তার মনের কথা বলবেই, তাকে বলতেই হবে। দরকার পড়ে সে তার বাবার ব্যবসায় মন দেবে, কিন্তু তেকে সে কিছুতেই হারাতে পারবে না। জাংকুক দরজা খুলে বেরিয়ে আসে। আজ তে আর শাড়ি পরেনি, একটা চুড়িদার পরেছে। সন্ধ্যেটা দিয়ে পিছন ঘুরতে দেখে জাংকুক দাঁড়িয়ে আছে। জাংকুককে দেখে সে একটু হকচকিয়ে যায়। তারপর মাথা নিচু করে পাশ দিয়ে চলে যেতে গেলে জাংকুক তার হাতটা ধরে। তে বেশ অবাক হয়। এতগুলো দিন সে এখানে আছে, কখনো জাংকুক এমনটা করেনি। তে নিজের হাতের দিকে তাকায়, তারপর জাংকুকের দিকে। জাংকুক এক দৃষ্টে তার দিকেই তাকিয়ে আছে। তে কিছু বলবে বলে মুখ খুলতে যাওয়ার আগেই জাংকুক এক টানে তাকে নিজের কাছে নিয়ে তাকে জাপটে ধরে। তে যেন কিছু বলতেই ভুলে গেছে, পাথরের মতো চুপ করে দাঁড়িয়ে আছে। স্তম্ভিত ফিরতে বলে, স্যার কি করছেন? কি ভালোবাসিতে জানি না কখন কিভাবে, হয়তোবা প্রথম দিন থেকেই ভালোবেসে ফেলেছি তোমাকে। তোমার সবটাকে ভালোবেসে ফেলেছি। তুমি আমার জীবনে সেই সব কিছু নিয়ে এসেছো যা আমার জীবনে কখনো ছিল না। আমার মায়ের অভাব তুমি পূরণ করেছো। আমার মনে ভালোবাসা নামক যে দরজাটা এতদিন বন্ধ ছিল, জং পড়ে গেছিল তালাতে, সে তালাটাকে তুমি ভেঙে দিয়েছো, প্রবেশ করেছো আমার মনের ঘরে। এই ঘর থেকে আর বেরিয়ে যেতে চেয়েও নাতে। পৃথিবীর সমস্ত সুখ ভালোবাসা সবটা উজাড় করে দেবো তোমাকে, আদরে ভালোবাসায় ভরিয়ে দেব। তুমি হয়ে উঠবে আমার সোহাগী বউ। ফিরিয়ে দিও না আমাকে তে। জীবনে এই প্রথমবার সাহস করে কাউকে ভালোবেসেছি, নিজের ভালোবাসার কথা কারোর সামনে স্বীকার করেছি। দয়া করে প্রত্যাখ্যান করো না আমায়। আপনার সাথে আমায় মানায় না। কোথায় আপনি আর কোথায় আমি? আর তাছাড়া আপনার পরিবার আমায় কখনো মেনে নেবে না। কে মেনে নেবে না আমি জানি না তে, বলে তেকে ছেড়ে তের গাল দুটোতে হাত রাখে। আগে জানতে চাই তুমি আমাকে মেনে নেবে কি না। তে মাথা নিচু করে নেয়। তোমার এই চুপ থাকাটাকে কি আমি সম্মতি হিসেবে ধরতে পারি? আমি ছাড়া আমার মায়ের আর কেউ নেই। আমার মাকে একা ছেড়ে আমি কিছুতেই সুখের স্বপ্ন দেখতে পারি না। তোমার মা আমারও মায়েরই মতন, আর আমার বাবা এমন ধারার মানুষ নয় যে তার ছেলের শাশুড়ি মাকে ওই দুর্গায় একা রেখে দেবে। এই গরিবের সংসারে আমাদের তিনজনের যদি চলে, তোমার মায়েরও চলে যাবে।
তিনি আমার মা হয়ে আমার বাড়িতেই থাকবেন। এরপরে কি আর কোনো বাধা আছে? তে না সূচক মাথা নাড়ায়। ভালোবাসো আমায়? বাসি ভালো। আসলে বলতে ভয় হয়েছে। আমার মতো একটা এত সাধারণ মেয়েকে যদি আপনি প্রত্যাখ্যান করেন, তাই কখনো বলে ওঠা হয়নি। আমিও ভালোবাসি আপনায় স্যার, অনেক ভালোবাসি। স্যার নয়, জাংকুক বলে আবার তেকে নিজের বাহুবন্ধনে আবদ্ধ করে। তের মুখ জাংকুকের বুকে। জাংকুকের শরীরের পৌরুষ ঘ্রাণে তে যেন মাতাল হয়ে যাচ্ছে। তে মন ভরে সে ঘ্রাণ নিতে থাকে। জাংকুকও তের ঘাড় থেকে চুলগুলো সরিয়ে তের ঘাড়ে মুখ ডোবায়। তে শক্ত করে জাংকুকের শার্টটা খামচে ধরে। জাংকুক পাগলের মতো তের ঘাড়ে ছোট ছোট কিস করতে থাকে। তারপর তের থেকে একটু সরে এসে তের মুখটা নিজের সামনে নিতে সে দেখে তে চোখ বন্ধ করে জোরে জোরে শ্বাস নিচ্ছে। নিচের ঠোঁটটাকে দাঁত দিয়ে কামড়ে ধরে আছে আর থরথর করে কাঁপছে। জাংকুক তেকে কোলে তুলে নেয়। তে দু হাত দিয়ে জাংকুকের গলাটা জড়িয়ে ধরে। এরপর নিজের ঘরে নিয়ে গিয়ে নিজের বেডে তেকে শোয়ায়। তারপর আলগা করে তের ওপর শুয়ে তের সারা মুখে অসংখ্য চুমু দিতে থাকে। আর তারপর তার ঠোঁটে নিজের ঠোঁটটা আবদ্ধ করে আর শুষে নিতে থাকে তের মধুর ভাণ্ডার। দুজনে কতক্ষণ একে অপরের সাথে স্বাদ বিনিময় করেছে তা তারা নিজেরাও জানে না। নিজেদের দম বন্ধ হয়ে আসায় দুজন দুজনকে ছেড়ে দেয়। জাংকুক তের পাশে তের গলায় মুখ ডুবিয়ে শুয়ে পড়ে। দুজনেই জোরে জোরে নিঃশ্বাস নিচ্ছে। আমি কালী বাবাকে বলবো, আর দেরি করতে চাই না। তে কিছু বলতে পারছে না, চুপ করে শুয়ে আছে। এদিকে জাংকুকের মুখে সবটা শুনে জিবিন আর সুগাও অনেক খুশি। এরপর নামজুনকে সবটা বলা হয়। নামজুন তার ছেলেকে অনেক ভালোবাসেন। তার ছেলের জীবনে এমন পরিবর্তন তারও চোখ এড়ায়নি। জাংকুক নিজের কাজের জন্য তাদের ফার্ম হাউসটাই ব্যবহার করে আর বেশিরভাগ সময় সে সেখানেই থাকে। বাবার সাথে দেখা সাক্ষাৎ মাঝে মাঝেই হয়। বেশ কিছুদিন ধরে মিস্টার নামজুনও লক্ষ্য করেছেন তার ছেলের মধ্যে আমূল পরিবর্তন এসেছে, কিন্তু তার কারণটা সে জানতেন না। আর ছেলের মুখে সবটা শুনে সে আর দ্বিধা করেননি। তেয়ংকে তার বেশ ভালো লেগেছে। একটা সহজ সরল গ্রামীণ মেয়ে, পেটের দায়ে এমন একটা প্রফেশন বেছে নিয়েছিল। জীবনে প্রথমবার সে জাংকুকের কাছে এসেছিল এমন একটা কাজ করার জন্য। মনে মনে অনেক ভয় নিয়েছিল, কিন্তু একদিন জাংকুকের সাথে থেকে সে বুঝেছে জাংকুক সম্পূর্ণ আলাদা একটা মানুষ। সে চাইলেই এতদিনেই তেয়ংয়ের সুযোগ নিতে পারত, সে নেয়নি কখনো, বরং ভালোবেসে আপন করে নিতে চাইছে তাকে। ভাগ্যিস জীবনের শুরুটাই তার এমন একটা মানুষের কাছে হয়েছে যার কাছে সে তার সমস্ত লজ্জা বিসর্জন দিতেই পারে। সে হবে তার একান্ত আপন মানুষ। দেখতে দেখতে তাদের বিয়েটা হয়ে যায়। তের মাকেও তাদের বাড়িতে নিয়ে আসা হয়েছে। মেয়ের এমন একটা জীবনে পা দেওয়ায় তার মাও অনেক খুশি। জাংকুকের মা না থাকায় তের বা যেন তার মায়ের জায়গা পূরণ করেছে। আর তেয়ংও তার বাবা ফিরে পেয়েছে। তার নিজের বাবা নেই তো কী হয়েছে, শ্বশুরমশাই তাকে অনেক ভালোবাসেন। এই কদিনেই তাকে বেশ আপন করে নিয়েছেন। আজ তে আর জাংকুকের ফুলসজ্জা। খাটটা জিবিন আর সুগা মিলে খুব সুন্দর করে সাজিয়ে দিয়ে গেছে। তেকে একটা লাল পেরে সাদা শাড়ি আটপৌড়ে করে গ্রামীণভাবে পরানো হয়েছে। চুলগুলো খোলা, মাথা ভর্তি সিঁদুর, অসম্ভব সুন্দর লাগছে তাকে দেখতে। খাটের মধ্যে চুপ করে বসে আছে। জাংকুক ঘরে ঢুকে দরজা বন্ধ করে তের দিকে তাকাতে যেন তার চোখ সেদিকে স্থির হয়ে গেল। এতদিনে স্বপ্নে তেকে ঠিক এভাবেই সে বুনে এসেছে। আজ তার স্বপ্নের মতো করে সে যে বসে আছে তার স্বপ্নপরী, তার সোহাগী বউ। জাংকুক এক পা করে তের পাশে গিয়ে বসে। লজ্জায় তের গাল দুটো লাল হয়ে আছে। জাংকুক তের গালে হাত দিয়ে তের কপালে একটা চুমু দেয়। তে আবেশে চোখটা বন্ধ করে নেয়। এরপর জাংকুক তেকে জড়িয়ে ধরে। কানের কাছে খুব স্লো ভয়েসে বলে, সেই প্রথম সন্ধ্যা প্রদীপ নিয়ে দাঁড়িয়ে থাকা অবস্থায় তোমায় দেখার পর থেকে মনের মধ্যে তোমাকে নিয়ে হাজারো জল্পনা কল্পনা পুষে রেখেছি। ভেবেছিলাম হয়তো সারা জীবন সেগুলো মনে নিয়েই কাটিয়ে দিতে হবে। কখনো ভাবিনি এভাবে তোমাকে নিজের করে কখনো পাবো। আজ এই সুন্দর মুহূর্তে তুমি শুধু একান্ত আমার,
আর তাই এতদিন মনে পুষে রাখা, জমিয়ে রাখা সমস্ত আকাঙ্ক্ষা, সোহাগ, ভালোবাসা সবটা তোমাকে উজাড় করে দিতে চাইতে আমি কি তার অনুমতি পেতে পারি? জাঙ্কুকের এই স্লো ভয়েসের কথাগুলো শুনতেই তের শরীরে তড়িৎ খেলে যায়। সে এক হাত দিয়ে জাঙ্কুকের হাতটা চেপে ধরে আর মাথা নাড়িয়ে হ্যাঁ সূচক সম্মতি দেয়। তের কাছ থেকে সম্মতি পেতে জাঙ্কুক তের শাড়ির আঁচলটা তের গা থেকে সরিয়ে দেয়। তে বিছানার চাদরটাকে চেপে ধরে। জাঙ্কুক আস্তে আস্তে তেকে বালিশে শুয়ে দেয়। তারপর তের গলায় ছোট ছোট কিস করতে থাকে আর আদুরে কামড় বসাতে থাকে। তের মুখ থেকে উত্তেজক শব্দ বেরিয়ে আসে, যা জাঙ্কুকে পাগল করার জন্য যথেষ্ট। জাঙ্কুক আস্তে আস্তে তার ঠোঁট জোড়া তের ক্লিভেজ এনে থামায়। তারপর একটা হাত দিয়ে তের হাতটা চেপে ধরে আর আরেকটা হাত দিয়ে তের ব্লাউজের বাটনগুলো খুলতে থাকে। ইতিমধ্যে তের শ্বাস ভারী হয়ে উঠেছে, বেড়ে উঠেছে বুকের ওঠানামাটাও। জাঙ্কুক আর এক মুহূর্ত দেরি করে না, একটা টান দিয়ে তের ব্লাউজের অবশিষ্ট বাটনগুলো ছিঁড়ে ফেলে। তারপর মুখ গোজে তের বক্ষে বেশ কিছুক্ষণ সেখানে তার ঠোঁটের খেলা চালায়। তারপর উঠে নিজের শার্টটা খুলে ছুঁড়ে ফেলে দেয় আর একে একে দুজনের বাকি আবরণগুলো খুলে ফেলতে থাকে আর মিশে যেতে থাকে একে অপরের সাথে। সারাটা ঘর জুড়ে এক মিষ্টি মধুর ধ্বনি ছড়িয়ে পড়তে থাকে, যা কিনা তাদের সেই রাতটাকে আরও মধুর করে তুলেছিল। এরপর কেটে গেছে 3টে মাস। আজ তৃতীয়বার পুরস্কার নেওয়ার জন্য জাঙ্কুক এসেছে একটি আর্ট গ্যালারিতে। সেখানে তার ছবির প্রদর্শনী চলছে, যেখানে তার ষষ্ঠ ছবি ছিল তের ফুলসজ্জার রাতে সেই বধূরূপের ছবি। লাল পেড়ে শাড়ি, মাথা ভর্তি সিঁদুর আর খোলা চুল। আর তাদের সপ্তম আর শেষ ছবিটি ছিল একটি পুরুষ এবং একটি নারীর আলিঙ্গনরত এক মুহূর্ত। যে ছবিটি কিনতে চেয়েছে অনেক মানুষ, কিন্তু এই ছবি সে কিছুতেই বিক্রি করবে না। এই ছবি শুধুমাত্র প্রদর্শনের জন্যই রাখা হয়েছে। এই ছবি হলো তার একান্ত আপন ছবি, তার সোহাগী বউয়ের সাথে সোহাগের মুহূর্তের ছবি। যদিও সেই ছবিগুলির মেয়ে যে কে সেটা কেউ জানে না, জানে শুধু জাঙ্কুক, তার পরিবার আর জিমিন সুগা। তার এই ছবিগুলি দেশে বিদেশে অনেক খ্যাতি অর্জন করেছিল, তাকে নিয়ে গিয়েছিল উচ্চতার শিখরে। জাঙ্কুকের এই সফলতায় তার বাবাও অনেক খুশি। সে খুশি এমন একটা বৌমা পেয়ে যে কিনা তার ছেলের জীবন সম্পূর্ণভাবে বদলে দিয়েছে। আর জাঙ্কুকও খুশি কারণ তার জীবনে এমন একজন মানুষ এসেছে যে কিনা তার জীবনে আসায় তার জীবনটা সম্পূর্ণভাবে পরিবর্তন হয়ে গেছে। আর তে খুশি এমন একজন মানুষকে পেয়ে যে কিনা তার জীবনটা সোহাগী আদরে ভরিয়ে দিয়েছে। সো গাইস, দ্যাটস ফর টুডে। জানি না ভিডিওটা কেমন হয়েছে, যদি ভালো লাগে লাইক করো, কমেন্ট করে শেয়ার করো, চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও।